শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দিল্লির হোটেল মর্জোতে সোনিয়া, প্রিয়াঙ্কা, রাহুল গান্ধী। বৈঠক হয়েছে জয়শঙ্করের সঙ্গেও। বাংলাদেশ সফরে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় মতবিরোধ চরমে। পদত্যাগ করলেন মন্ত্রী বেনি গান্তোস। গাজার শরণার্থী শিবিরে নেতানিয়াহু বাহিনীর হামলায় হত্যাযজ্ঞ থামছেই না। ইইউ পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থীদের চমক। রক্ষণশীল দলের প্রার্থীরা জয়ী হওয়ায় পাল্টাতে পারে ভৌগোলিক রাজনীতি, বলছেন বিশ্লেষকরা। ফ্রান্সে আগাম নির্বাচনের ঘোষণা। এবং পবিত্র হজ পালন নিরাপদ রাখতে কঠোর অবস্থানে সৌদি আরব। মক্কা নগরী থেকে বের করে দেয়া হলো 3 লাখের বেশি অনিবন্ধিত হজযাত্রীকে। বেশিরভাগ গিয়েছিলেন ট্যুরিস্ট ভিসায়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। বেলা 1টার দিকে কংগ্রেসের এই 3 নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দিল্লির হোটেল মর্জোতে যান। গান্ধী পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্ক অনেক পুরনো। সেই সুসম্পর্ক থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সোনিয়া গান্ধী এবং তার ছেলে মেয়ে। প্রায় 2 ঘন্টা সৌজন্য সাক্ষাৎ শেষে হোটেল মর্জো ত্যাগ করেন তারা। রাষ্ট্রীয় আচারের বাইরে তারা আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। মোদির সরকার গঠনের মধ্য দিয়ে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক আগামীতে আরও গভীর হবে বলে আশাবাদ দুই দেশের তরফেই। রোববার সন্ধ্যায় নয়াদিল্লিতে রাজকীয় শপথ অনুষ্ঠানের পর একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা। শীর্ষ নেতাদের এই সৌজন্য বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুই দেশেই একই সরকারের ধারাবাহিকতা বজায় থাকছে, যার সুফল মিলবে দ্বিপাক্ষিক সম্পর্কেও। নরেন্দ্র দামোদর দাস মোদি। রাজস্বিক আয়োজনে রোববার সন্ধ্যায় নয়াদিল্লির ঐতিহাসিক রাষ্ট্রপতি ভবনে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। 5 বছর দেশ পরিচালনায় শপথ নিয়েছেন তার ক্যাবিনেট সদস্যরাও। বর্ণাঢ্য রাষ্ট্রাচারের শেষ পর্বে মঞ্চে ডেকে নেওয়া হয় আমন্ত্রিত 7 দেশের অতিথি সরকার ও রাষ্ট্রপ্রধানদের। এ সময় প্রতিবেশী বাংলাদেশকে প্রাধান্য দেয়া নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন, খোঁজ নেন একে অপরের। এরপরই উৎসবমুখর রাইসিনা হিলের রাজকীয় বাংকোয়েট হলে রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমন্ত্রিত অতিথিরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগত জানান সবাইকে। সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশী বন্ধুরাষ্ট্রের সরকার প্রধানকে আনুষ্ঠানিকতার ফাঁকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌজন্য এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদও। দুই নেতাই নতুন করে ফিরে পেয়েছেন প্রধানমন্ত্রিত্ব, তাই আগামীর অগ্রযাত্রাও কিভাবে ত্বরান্বিত হবে সেসব নিয়েও হয় আশাপ্রদ আলোচনা। হাসিনা মোদী শীর্ষ বৈঠকের পর নয়াদিল্লিতে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, একই সরকারের ধারাবাহিকতা দুই দেশেই, ফলে আগামী শুধুই সম্ভাবনার। বাংলাদেশেও একই সরকার, ভারতেও একই সরকার, সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, বিশেষ করে কানেক্টিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। কারণ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরো বিস্তৃত হবে। বাংলাদেশ ভারত বিদ্যমান সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে, আপাতত সেই বার্তাই দিচ্ছেন পররাষ্ট্র সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ। বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কাকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সরকার প্রধান শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় সকালে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই শীর্ষ নেতা বেশ কিছু সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শ্রীলঙ্কার আর্থিক সংকটের সময় ঋণ সহায়তা দিয়ে পাশে থাকায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান রনিল বিক্রমাসিংহে। এরপর প্রধানমন্ত্রীর হোটেলেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর।
ভারত বাংলাদেশ সম্পর্ক আগামীতে আরও বিস্তৃত হবে বলে আশা করেন তারা। এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। পরে এসব সৌজন্য বৈঠকের বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ডক্টর হাসান মাহমুদ। কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে, কারণ শ্রীলঙ্কা ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে। ভারতের ইউনিয়ন মিনিস্টার জয়শঙ্কর দেখা করেছেন। এটিও সৈন্য সাক্ষাৎ ছিল। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক যে উষ্ণ সম্পর্ক সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশ ভারতের বাণিজ্যিক সম্পর্কের ভারসাম্য আনতে কাজ করছে দুই দেশ। নয়াদিল্লিতে সময় সংবাদকে একথা বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়া সীমান্তে অবকাঠামো উন্নয়নে ভারতের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, আমাদের এখন তো আমরা তো বেসিক্যালি ওনাদের একটা উৎসবের দিন আমরা সবাই এসেছি ওনাকে অভিনন্দন জানাবার জন্যে। বাইল্যাটারাল তেমন কোনো কথা হয়নি, এতটুকুই শুধু বলা হয়েছে যে আমাদের যে দুই দেশের যে সম্পর্কটা আছে এটাকে আরো শক্তিশালী ভবিষ্যতে আমরা করব। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারী বৃষ্টিতে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা। অস্ট্রেলিয়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, পানিবন্দী বহু মানুষ। চিলিতে টানা বৃষ্টিতে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 283 জনে। আহত হয়েছেন 700-র বেশি ফিলিস্তিনি। ন্যাক্কারজনক এই হামলার পরও থেমে নেই উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর অভিযান। এদিকে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভায় মতবিরোধ চরম আকার ধারণ করেছে। এর জেরে পদত্যাগ করেছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং যুদ্ধকালীন মন্ত্রী বেনি গান্তজ। এদিকে গাজায় যুদ্ধ ইস্যুতে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভায় মতবিরোধ চরম আকার ধারণ করেছে। এর জেরে পদত্যাগ করেছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনি গান্তজ। রোববার স্থানীয় সময় রাতে জরুরি এ মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন। মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কঠিন ও বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত বিজয়ের দিকে এগিয়ে যেতে বাধা দিচ্ছেন নেতানিয়াহু। যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজায় শাসনের জন্য সম্প্রতি 6 দফা পরিকল্পনা উপস্থাপন করেন বেনি গান্তজ। সেখানে হামাসের পতন, ইসরায়েলি নিরাপত্তা নিশ্চিত করা, ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেয়াকে অন্তর্ভুক্ত করেন তিনি। সবশেষ গেল মাসে বেনি গান্তজ হুমকি দিয়ে বলেছিলেন, নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি পরবর্তী পরিকল্পনা অনুমোদন না দিলে তিনি পদত্যাগ করবেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউরোপ জুড়ে হয়ে গেল ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট নির্বাচন। 720টির বেশিরভাগ আসনে ইউরোপের প্রায় সবগুলো দেশেই রক্ষণশীল রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা জয়ী হওয়ায় বদলে যেতে পারে গোটা ইউরোপের ভৌগোলিক রাজনীতি। জার্মানি থেকে এই নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। 6 থেকে 9 জুন পর্যন্ত ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া, বেলজিয়াম, জার্মানি, ইতালি, সুইডেন, ফ্রান্স, হাঙ্গেরি ও ডেনমার্ক সহ ইউরোপের 27 দেশে হয়ে গেল 10ম ইইউ পার্লামেন্ট নির্বাচন। এবারও বেশ চমক দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নানা কর্মকাণ্ডের সমালোচনায় মুখর থাকা ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশের কট্টর ডানপন্থী রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে আশানুরূপ ফলাফল পায়নি ইউরোপের সোশ্যাল, ধর্মভিত্তিক ক্রিশ্চিয়ান দল, গ্রিন পার্টি কিংবা বাম দলগুলো। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে 720 আসনের পার্লামেন্ট নির্বাচনে ইউরোপের বিভিন্ন দেশের ক্ষমতাসীন দলগুলোর মধ্যে ইপিপি 186 আসন, সোশ্যাল পার্টি এসএনডি 133 ও বাম দল 36 আসন, রিনিউ ইউরোপ 82, গ্রিন পার্টি 53 আসনের বিপরীতে ইইউ ইউনিয়নের সমালোচক দলগুলোর মোট আসন সংখ্যা 230। এবারের নির্বাচনে ইতালিতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির ফ্রাটেলি ডে ইটালিয়া দলের ফলাফল ছিল বেশ সন্তোষজনক। দেশটি থেকে 76 জন প্রতিনিধি ইইউ পার্লামেন্টের প্রতিনিধিত্ব করবেন। বাকি সদস্যরা ইউরোপের অন্য 27 দেশকে প্রতিনিধিত্ব করবেন।
অন্যদিকে ইইউ পার্লামেন্টের নির্বাচনের ফলাফল নিয়ে হতাশ চ্যান্সেলর ওলাফ শলসের নেতৃত্বে জার্মানির জোট সরকার। দেশটির বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি সিডিইউ ও সিএসইউ 30% ভোট পেলেও শলসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি পেয়েছে মাত্র 14%। অন্যদিকে বরাবরের মতোই চমক দেখিয়েছে বাইডেলের কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড। নির্বাচনে তাদের ঝুলিতে পড়েছে 16% ভোট। সব মিলিয়ে জার্মানি থেকে ইইউ পার্লামেন্টের প্রতিনিধি সংখ্যা হবে 96 জন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে অস্ট্রিয়া, বেলজিয়াম, মাল্টা ও জার্মানিতে 16 বছর ও গ্রিসে 17 বছরের যে কোনো নাগরিক এবারের ইইউ পার্লামেন্টের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়। এবারের ইইউ পার্লামেন্টের নির্বাচন ছিল অন্যান্য বারের চাইতে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ, কারণ একটাই, গোটা ইউরোপ জুড়েই রক্ষণশীল কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর ভালো ফলাফল। রাজনীতি বিশ্লেষকরা বলছেন এর ফলে গোটা ইউরোপ জুড়েই অভিবাসন, শরণার্থী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ ইসলাম বিরোধিতার মতো বিষয়গুলো গোটা ইউরোপ জুড়েই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের কাছে ধরাশয়ী হয়ে এবার হঠাৎ আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ম্যাক্রোর দল বিশাল ব্যবধানে হারার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট। এতে পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট গ্রহণ হবে 30 জুন এবং দ্বিতীয় ধাপের ভোট আগামী 7 জুলাই। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবুর রিপোর্ট। ইউরোপীয় পার্লামেন্টের 10ম নির্বাচনে রোববারও ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম সহ বেশ কয়েকটি সদস্য দেশে ভোটাভুটি হয়। ফলাফল আসতে শুরু করলে দেখা যায় নির্বাচনে ইউরোপের প্রায় সবগুলো দেশেই এগিয়ে রয়েছে ডানপন্থী দলগুলো। যদিও মধ্যপন্থী, উদার ও গ্রিন পার্টিগুলো সবাই মিলে 720 আসনের এই পার্লামেন্টে ভারসাম্যপূর্ণ ফলাফল পেতে যাচ্ছে, কিন্তু ফ্রান্সে বড় পরাজয়ের সম্মুখীন হলো ম্যাক্রোর দল। এমন পরিস্থিতিতে হঠাৎ ফ্রান্সে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের কাছে ধরাশয়ী হয়ে তড়িগড়ি করে এ ঘোষণা দিয়েছেন তিনি। ঘোষণা অনুযায়ী 30 জুন পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট গ্রহণ হবে আর দ্বিতীয় ধাপের ভোট হবে 7 জুলাই। আগাম নির্বাচন উপলক্ষে দেয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট বলেন, শান্তি ও সম্প্রীতির সঙ্গে কাজ করতে দেশটিতে তার সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধীরা। ফ্রান্স ছাড়াও জার্মানিতে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে দেশটির রক্ষণশীল ও উগ্র ডানপন্থীদের চেয়ে খারাপ ফলাফল করেছে চ্যান্সেলর ওলাফ শলসের সোশ্যাল ডেমোক্রেটসও। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউনান প্রদেশের। রাস্তাঘাট ডুবে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। এর মধ্যে শত শত বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে জরুরি বিভাগের কর্মীরা। অন্যদিকে টানা বৃষ্টিতে দেখা দেয়া বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে অস্ট্রেলিয়ায়। পানিবন্দী অবস্থায় আছেন বহু মানুষ। ভারী বৃষ্টিতে চিলির মধ্যাঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে করে বহুতল একটি আবাসিক ভবন ঝুঁকিতে পড়েছে। গত কয়েকদিন যাবৎ ভারী বৃষ্টিপাতের কারণে এই দুর্ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা কর্মীরা ঝুঁকিপূর্ণ ভবনটি থেকে 60 জন বাসিন্দাকে উদ্ধার করেছেন। ভূমিধসের কারণে প্রায় 30 মিটার গভীর গর্তের সৃষ্টি হয়েছে। জানাবো দেশের খবর। দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এই প্রথম প্রধান বিচারপতির এজলাসে ঢুকল গণমাধ্যম কর্মীরা। সর্বোচ্চ আদালতের এজলাসে বিশেষ অধিবেশনে কথা বলছেন প্রধান বিচারপতি। সরাসরি যাচ্ছি সেখানে। আপিল বিভাগের এ কক্ষ থেকেই অসংখ্য কার্যকরী রায় এসেছে, সিদ্ধান্ত এসেছে, ফলে আমাদের আইন মনীষা সুগঠিত হয়েছে। এই কক্ষের প্রতিনিধিরা সেই ঐতিহাসিক মুহূর্তগুলোর সাক্ষী হয়ে দণ্ডায়মান আছে। আপিল বিভাগের এই কক্ষ আমাদের জাতীয় জীবনে আরো বহু ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এই কক্ষে এই মাটির অনেক শ্রেষ্ঠ আইনজীবী ও বিচারপতিগণ দায়িত্ব পালন করে গেছেন, যারা দুনিয়াতে নেই। তাদের মেধা, দক্ষতা ও গভীর পাণ্ডিত্য দ্বারা এদেশের আইনের লিটারেচার বিপুলভাবে সমৃদ্ধ হয়েছে। সেই সব বিজ্ঞ আইনজীবীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে। তারা হলেন সর্বজনাব নাজিরউদ্দিন আহমদ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নুরুল হক, সবিতা রঞ্জন পাল, আসরারুল হুসেইন, এম এইচ খন্দকার, আসাদুজ্জামান খান, তোফাজ্জল আলী, ফকির শাহাবুদ্দিন আহমেদ,
আব্দুল সালাম খান, আতাউর রহমান খান, আব্দুল ওয়াদুদ চৌধুরী, আহমেদ সোবহান, ডক্টর আলিমান রাজি, সৈয়দ ইশতিয়াক আহমেদ, কাজী গোলাম মাহবুব, খন্দকার মাহবুদ্দিন আহমেদ, শামসুল হক চৌধুরী, সিরাজুল হক, জনাব আমিনুল হক, ডক্টর জহির, শওকত আলী খান, জি.এইচ. খান, কে.এ. বাকির, মোহাম্মদ নুরুল্লাহ, রফিকুল হক, খন্দকার মাহবুব হোসেন, কে.এস. নবী, মঈনুল হোসেন, মাহমুদুল ইসলাম, আব্দুল বাসেত মজুমদার, জনাব মাহবুব আলম, আব্দুল মতিন খসরু, মোহাম্মদ উজায় ফারুক ও এ.জে. মোহাম্মদ আলী। যাদের দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে বিশেষ অধিবেশনে কথা বলছেন প্রধান বিচারপতি। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। এমা, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।